এদিকে খেলা শুরু হাসিনার। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরছে কিভাবে, এই নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন শেষ হয়েছে, কাগজে কলমে একটি স্পষ্ট ফলাফল এসেছে। 54.44% ভোটার ভোট দিয়েছে। ফলাফলের 2/3 আসন নিয়ে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা, দৃশ্যত নিরঙ্কুশ ক্ষমতা, কিন্তু বাস্তবতা এতটাও সরল নয়। এদিকে বাংলাদেশের সেনাপ্রধানকে ধমক শেখ হাসিনার। বড় প্রস্তুতির ইঙ্গিত, শীঘ্রই দেশে ফিরছে শেখ হাসিনা। ভারত আমেরিকার সবুজ সংকেত। নিরঙ্কুশ বিজয় নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ফল গণনা ও ঘোষণায় দফায় দফায় কারচুপির অভিযোগ করলেও জামাত ইসলামী বিরোধী দল হিসেবে সংসদে যাচ্ছে। দেশীয় আন্তর্জাতিক গণমাধ্যমে এসব খবর ফলো করে প্রচার পাচ্ছে। তবে ভোটের আগে ও পরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মধ্যে একটি লক্ষণীয় ইস্যু হচ্ছে আওয়ামী লীগ ও দলটির উপর কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি। এদিকে শপথ পড়ানোর লক্ষ্য হচ্ছে ইউনি সরকার। তারাকে শপথ দেরিতে হলেও কাটবেনের সংকট, চরম বিপাকে ইউনি সরকার। এই নির্বাচন সংবিধান মেনে হয়েছে, কিন্তু গণভোট কি সংবিধান মেনে হয়েছে? না, হয়নি। বাংলাদেশের বিদ্যমান সংবিধানে গণভোটের কোনো বিধান নেই। সেই কারণে এই গণভোট ছিল সম্পূর্ণ অবৈধ। অন্তর্বর্তী সরকার সংবিধান মেনে চলার এবং সংবিধান রক্ষার নামে শপথ নিয়েছিল, অথচ গণভোট আয়োজনের মাধ্যমে তারা নিজেদের শপথই ভঙ্গ করেছে। বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এই সাংবিধানিক ক্ষমতা বলে বিএনপি শুধু জুলাই সনদকে প্রত্যাখ্যান নয়, বরং চাইলে অন্তর্বর্তী সরকারের সকল অবৈধ কার্যক্রমকেও অসাংবিধানিক ঘোষণা করতে পারে। এদিকে খেলা শুরু হাসিনার। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরছে কিভাবে? বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিকের হাসিনার প্রত্যর্পণ নিয়ে বিএনপির বরিশান মেদিয়া সালাউদ্দিন আহমেদকে প্রশ্ন করেন। জবাবে সালাউদ্দিন বলেন, আমাদের বিদেশমন্ত্রী হাসিনার প্রত্যর্পণ চেয়েছেন, আমরাও তা সমর্থন করি। আইন অনুযায়ী প্রত্যর্পণের দাবি আমরা সবসময় জানিয়ে এসেছি। এটা দুই দেশে বিদেশ মন্ত্রকের ব্যাপার। আমরাও হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ করেছিলাম। প্রবীণ এই বিএনপি নেতা জানিয়েছেন, তার দল ভারতসহ সব প্রতিবেশী দলের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সাম্যের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রয়োজন। হাসিনাকে ফেরাতে হবে না, হাসিনা নিজেই ফিরবেন, সেটা বলছে বাংলাদেশের ইতিহাস। যদিও কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে, বিএনপি জয় পাওয়ায় হাসিনার দেশে ফেরার বিষয়টি বেশ কঠিন হয়ে গেল। আওয়ামী লীগ এখন তাদের যে কোনো উপায়ে অস্তিত্ব টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালাবে। আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবে। দলের প্রবীণ নেতা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নৌফেল একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আওয়ামী লীগকে ছাড়া যেসব নির্বাচন আগে অনুষ্ঠিত হয়েছে সেই সব সরকার কতদিন টিকেছিল তা সকলের জানা। সেই সব সরকারের স্থায়িত্ব আমরা দেখেছি। আমরা জেনারেল জিয়ার সরকার দেখেছি। 1996 সালে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয়েছিল। সেই সরকার বেশি দিন স্থায়ী ছিল না। 1988-তে আওয়ামী লীগ নির্বাচন বয়কট করে। সেই বছর সরকার টিকেছিল মাত্র 2 বছর। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করে কোনো সরকার আদৌ স্থায়িত্ব পাবে কিনা সেটাই বড় প্রশ্ন। এটা কিন্তু ইতিহাস আমাদের পরিষ্কার করে বলে দিয়েছে। দলের এই বরিশিয়ান নেতার মতে, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনে জয়ী হওয়া কোনো দল বেশি দিন সরকারে টিকে থাকতে পারে না। এই প্রসঙ্গে তিনি হাসিনার ভোট বয়কট প্রসঙ্গ উত্থাপন করেন। ব্যারিস্টার বলেন, হাসিনা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ভোট বয়কটের আহ্বান জানিয়েছেন, আর তার ফল কি হলো সেটা দেখা গেল। ভোটার জোগাড় করতে বাজারে পুলিশকে মাইকিং করতে হয়েছে, মসজিদ থেকে মাইকিং করা হয়েছে, কিন্তু ভোটার জোগাড় করতে হিমশিম খেতে হয়েছে। প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মতে, শহরে বিশেষ করে যেসব কেন্দ্রে বিদেশ পর্যবেক্ষক, সংবাদ মাধ্যমের প্রতিনিধি ছিল সেখানে কারচুপি করা যায়নি, কিন্তু মফস্বলে ব্যাপক কারচুপি হয়েছে। জোর করে আওয়ামী লীগের ভোটারদের বুথে নিয়ে যাওয়া হয়েছে। ভোট দিতে বাধ্য করা হয়েছে বিরুদ্ধ শক্তিকে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তদারকি সরকারের এক উপদেষ্টার কথা বলেন, যিনি আগে থেকেই ভোট শতাংশের কথা জানিয়ে দিয়েছিলেন। এদিকে হাসিনা শুক্রবার এক বিবৃতিতে 12ই ফেব্রুয়ারির ভোট নিয়ে কটাক্ষ করেছেন। তিনি বলেন, 12ই ফেব্রুয়ারি দেশবাসী প্রত্যক্ষ করেছে এক পরিকল্পিত প্রতারণা, প্রহসনের নির্বাচন, যা বাংলাদেশের জনতান্ত্রিক ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় হয়ে লিপিবদ্ধ হয়ে থাকবে। এটা জনমতের নির্বাচন ছিল না, এটা ছিল সংখ্যার কারসাজির ইন্ডাস্ট্রিয়াল, প্রশাসনিক জালিয়াতির মহড়া। বঙ্গবন্ধু কন্যা বলেন, এই নির্বাচনে মোট ভোটার ছিল 12,77,11,793 জন। ভোট গ্রহণ শুরু হয় সকাল 7:30টায়, চলে বিকেল 4:30 পর্যন্ত। এই নির্বাচনে ভয়াবহ কারচুপি ও নির্বাচন কমিশনের ধাপে ধাপে প্রকাশিত ভোটের শতাংশেও গুরুতর অসঙ্গতি ও অবাস্তব চিত্র দেখা যায়। এদিকে বাংলাদেশের সেনাপ্রধানকে ধমক শেখ হাসিনার। বড় প্রস্তুতির ইঙ্গিত, শীঘ্রই দেশে ফিরেছেন শেখ হাসিনা। ভারত আমেরিকার সবুজ সংকেত। বাংলাদেশে শেষ হয়ে গেল নির্বাচন, বিএনপি সরকার গঠন করতে চলেছে। তারা পেয়েছে 200-ও বেশি আসন। দ্বিতীয় স্থানে জামায়াত। তারা সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে। এই নির্বাচনের ফলাফলকে ঘিরে বেশ কয়েকটি প্রশ্ন ঘোরাঘুরি করছে।
প্রথম প্রশ্ন, তদারকি সরকার নির্বাচনে যে আশ্বাস দেশবাসীকে দিয়েছিলেন, অর্থাৎ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট হবে, ভোটে কি তার প্রতিফলন দেখা গিয়েছে? ভোটে দ্বিধার ছাপ্পার পাশাপাশি ব্যালট বাক্স লুট হয়েছে বোমাবাজি, শোনা গিয়েছে অস্ত্রের ঝনঝনানি, বুথের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ বলছে, তদারকি সরকার প্রধান দেশবাসীকে আশ্বাস দিয়ে বলেছিলেন ভোট হবে অবাধ ও সুষ্ঠুভাবে ছাপ্পা ভোট দিয়েছে। হাসিনা এই ভোট নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে বলেন, নির্বাচন কমিশনের প্রথম ব্রিফিং অনুযায়ী সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 14.96%। গড় হিসাবে প্রতি মিনিটে ভোট পড়েছে 90,979টি ভোট। পরে ব্রিফিংয়ে দুপুর 12টা পর্যন্ত মোট ভোটের হার জানানো হয় 32.88%। প্রথম 3.5 ঘন্টার গড়ের তুলনায় এই হার কয়েক গুণ বেশি, যা অস্বাভাবিক। শেখ হাসিনা আবারও ক্ষমতায় এলে তিনি যে সেনা প্রধানকে ছেড়ে দেবেন না, সে ব্যাপারে তিনি নিশ্চিত। ফলে বাঁচার রাস্তা এখন একটাই, যে কোনো উপায়ে হাসিনার কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নেওয়া। সে কারণে তিনি বঙ্গবন্ধু কন্যাকে ফোন করেন, কিন্তু ফোনে তাকে শুনতে হয়েছে ধমক। হাসিনার প্রশ্ন ছিল, কি বলবা বলো? তখন উনি আমতা করে বলেন, আমি ভুল এবং শঙ্কার মধ্যে ছিলাম, কিছুটা আমার ভুল হয়েছে, কিছুটা আমায় করিয়ে নেওয়া হয়েছে। আমি যা করেছি তার জন্য আমি দুঃখিত, আমি ক্ষমাপ্রার্থী। হাসিনার প্রতিক্রিয়া ছিল, নানান লোকের নানান বিরূপ মতামত দেওয়ার পরেও তোমার প্রতি আস্থা রেখে আমি সেনাপ্রধান পদে নিয়োগ করি। তার বদলে তুমি যা আমায় পুরস্কার দিয়েছ, তুমি আমার মুখের সামনে আসবে না, আমার জীবনে মুখ দেখাইবা না। ওয়াকার সেখানকার পরিস্থিতির কথা তুলে ধরেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, তুমি এখন যা বলছো সেটা আগে বলে বিশ্বাস করতাম, এখন সব জেনে গিয়েছি। আমাকে খুন করেছিল তোমার প্রধান উদ্দেশ্য, তুমি জামাতের হয়ে কাজ করছো। এদিকে শপথ পড়ানোর লোক খুঁজছে ইউনূস সরকার। তারেকের শপথ দেরিতে হলেও কাটবে না সংকট, চরম বিপাকে ইউনূস সরকার। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের পরবর্তী সরকার গড়ছে বিএনপি। প্রধানমন্ত্রী পদে খালেদা পুত্র তারেক রহমান কার্যত পাকা, কিন্তু শপথ গ্রহণ এখনোই হচ্ছে না। নেপথ্যে এক গভীর সাংবিধানিক সংকট, আর সেটা যে হবে তা আগেভাগেই জানা ছিল। তবে বাংলাদেশের সংবিধানকে কার্যত অস্বীকার করে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার 1.5 বছরেরও বেশি সময় ক্ষমতায় বসেছিল। সেই সংবিধানকেই পাল্টে ফেলতে এবার গণভোটের ব্যবস্থা হয়েছিল। সেই সংবিধানই এখন কাটা হয়ে বিঁধছে তারেক রহমানের গলায়। তবে বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র প্রথম আলো দাবি করছে, সংবিধানের ফাঁক গলে আগামী সোম অথবা মঙ্গলবার শপথ নিতে পারেন নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভা। তবে জটিলতা আরও অনেক বিষয় থেকেই যাবে, যা ভবিষ্যতের জন্য অন্য আইনি সংকট তৈরি হতে পারে। মূল যে প্রশ্নের সংকট সৃষ্টি হয়েছে তা হলো, কে করাবেন শপথ পাঠ। মূলত এই সাংবিধানিক প্রশ্নেই আটকে রয়েছে তারেক রহমানের শপথ গ্রহণ। বাংলাদেশ সংসদের 300 আসনের মধ্যে 299টি আসনে বৃহস্পতিবার ভোট গ্রহণ হয়েছে। এর মধ্যে শুক্রবার 297টি আসনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। 2টি আসন নিয়ে মামলার বিচারাধীন থাকায় সেখানে ফলাফল জানানো হয়নি। ফলে 297 জন নবনির্বাচিত সাংসদ শপথ নিতে চলেছেন, কিন্তু তাদের শপথ বাক্য কে পাঠ করাবেন? বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই কাজটি করান স্পিকার, কিন্তু গণ অভ্যুত্থানের পর দ্বাদশ সংসদ আগেই ভেঙে দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি। এছাড়া স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করার পর থেকে পলাতক, আবার ডেপুটি স্পিকার শামসুল হক টুকু জেলবন্দি। নিয়ম বলছে, স্পিকার বা তার মনোনীত কেউ নতুন সাংসদ ও মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান, কিন্তু দ্বাদশ সংসদের স্পিকার পদত্যাগ করার আগে কাউকে মনোনীত করে যাননি। ফলে সৃষ্টি হয়েছে সাংবিধানিক সংকট। যদিও বাংলাদেশ সংবিধানে একটি বিকল্প উপায় বলা আছে, তা হলো স্পিকার বা তার মনোনীত কেউ উপস্থিত না থাকলে শপথ পাঠ করাতে পারেন দেশের প্রধান নির্বাচন কমিশনার। আপাতত এটাই হতে চলেছে। নিরঙ্কুশ বিজয় নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ফল গণনা ও ঘোষণায় দফায় দফায় কারচুপির অভিযোগ করলেও জামাত ইসলামী বিরোধী দল হিসেবে সংসদে যাচ্ছে। দেশীয়
আন্তর্জাতিক গণমাধ্যমে এসব খবর ফলো করে প্রচার পাচ্ছে। তবে ভোটের আগে ও পরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মধ্যে একটি লক্ষণীয় ইস্যু হচ্ছে আওয়ামী লীগ ও দলটির উপর কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি। আন্তর্জাতিক নানা মহল থেকেও বিষয়টি আলোচনায় আসছে। কমনওয়েলথ ভোটের মাত্র একদিন আগে সরকারের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছিল, যেখানে সরকারের আইন উপদেষ্টা বলেছিলেন রিকনসিলিয়েশনের বিষয়টি পরে নির্বাচিত সরকার দেখবে। সেই নির্বাচিত সরকার এখন বিএনপির সাথে আলোচনায় বসতে আপত্তি নেই আওয়ামী লীগের। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় বলেছেন, দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের সঙ্গে আলোচনায় বসতে তার আপত্তি নেই। ব্রিটিশ টেলিভিশন ITV-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন। গত বৃহস্পতিবার বাংলাদেশে যখন ত্রয়োদশ সংসদ নির্বাচন চলছিল, সে সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থানরত জয়ের সাক্ষাৎকার নেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ITV সাংবাদিক মাহাতির পাশা। বাংলাদেশ সময় শনিবার ভোরে সাক্ষাৎকারটি প্রচার করে ITV। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই দাবি করলেও জয় বলেছেন তিনি বাংলাদেশে ফিরতে চান। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসন দাবি করলেও 24-এর আন্দোলন নিয়ন্ত্রণে দমনপীড়ন, তাতে আওয়ামী লীগ বা শেখ হাসিনার দায়, আওয়ামী লীগ সরকারের ভুল, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়, তার দেশে ফেরার সম্ভাবনা, নির্বাচনের জামাতের উত্থান, আওয়ামী লীগের সংস্কার সহ বিভিন্ন বিষয়ে মাহাতির পাশার প্রশ্নের উত্তর দিয়েছেন সজীব অজিত জয়। নির্বাচনের সবচেয়ে বড় প্রশ্ন বিজয় নয়, প্রশ্ন নিয়ন্ত্রণ, প্রশ্ন স্বাধীনতা, প্রশ্ন এই সরকার আদৌ নিজের মতো করে দেশ চালাতে পারবে কিনা। এই জায়গাতেই এসে দাঁড়াচ্ছে একটি নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস। একজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। নির্বাচন হয়েছে 18 মাস পরে, ফলাফল এসেছে, কিন্তু নির্বাচন পরবর্তী বাস্তবতা দেখে মনে হচ্ছে ক্ষমতা হস্তান্তরের আগে অনেক হিসাব চুকিয়ে গেছেন ডক্টর ইউনূস। এই নির্বাচন আলাদা ছিল আরেকটি কারণে। জাতীয় নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট, আর সেই গণভোটে হ্যাঁ জয়ী হয়েছে। এই হ্যাঁ শুধু একটি শব্দ নয়, এটি একটি কাঠামো, একটি বাধ্যবাধকতা, একটি রোডম্যাপ। এই গণভোটের অর্থ নতুন সরকারকে চলতে হবে আগের নির্ধারিত পথে, নিজের মতো করে নয়। বিএনপি সরকারে যাচ্ছে ঠিকই, কিন্তু শর্ত সাপেক্ষে। এই গণভোটে ছিল 4টি মূল প্রশ্ন। সেই 4 প্রশ্নের ভেতরে লুকিয়ে আছে 84টি সংস্কার: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন সংস্কার, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, প্রধানমন্ত্রী 10 বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না, তাছাড়া সংসদের ক্ষমতার ভারসাম্য বদলানো। এখানেই শেষ নয়, সংবিধানের মৌলিক অধিকারের তালিকায় যুক্ত হচ্ছে আরো 2টি বিষয়: নিরবিচ্ছিন্ন ইন্টারনেট এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা। অর্থাৎ রাষ্ট্রের নজরদারি ক্ষমতা সীমিত হবে, সরকারের হাত পা বাঁধা হবে। সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়েও পরিবর্তন এসেছে। এতদিন সরকার দল থেকে স্পিকার, ডেপুটি স্পিকার আসতেন, এবার তা নয়, ডেপুটি স্পিকার আসবেন বিরোধী দল থেকে। সংসদের ভেতরেই সরকারের উপরে বসবে একটি সাংবিধানিক ব্রেক। বিদেশি চুক্তির ক্ষেত্রে একক ক্ষমতা আর থাকছে না, বড় কোনো আন্তর্জাতিক চুক্তি করতে হলে অনুমোদন নিতে হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ 2 জায়গা থেকেই। অর্থাৎ নির্বাহী সিদ্ধান্ত এখন সংসদীয় জালেবন্দি। ন্যায়পাল নিয়োগেও একক সিদ্ধান্তের সুযোগ নেই। স্পিকার, বিরোধী দলীয় নেতা, বৃহত্তর বিরোধী দলের প্রতিনিধি, রাষ্ট্রপতির প্রতিনিধি এবং আপিল বিভাগের বিচারপতির সমন্বয়ে গঠিত কমিটি সিদ্ধান্ত নেবে। ক্ষমতা ভাগ হবে, সিদ্ধান্ত ধীর হবে। এই সবই গণভোটের ফল। আর এই গণভোটে হ্যায়ের পক্ষে শেষ পর্যন্ত প্রকাশ্যে অবস্থান নেয়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেষ মুহূর্তে রাজনৈতিক চাপে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলতে বাধ্য হয়। ফলে আজ বিএনপি সরকারে যাচ্ছে কিন্তু ডানা ছাটা অবস্থায়। আর এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বড় বোঝা। ক্ষমতা ছাড়ার আগে ডক্টর ইউনূস সরকার করে গেছে একাধিক বাণিজ্য ও অস্ত্র চুক্তি। 4টি দেশ থেকে অস্ত্র কেনার সিদ্ধান্ত, বিশাল বাজেট, বিপুল ঋণের দায়। এই দায় এখন নির্বাচিত সরকারের কাছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতেও রয়েছে কঠোর শর্ত। নির্দিষ্ট কিছু কৌশলগত পণ্যের ক্ষেত্রে ওয়াশিংটনের অনুমতি ছাড়া আর কোনো দেশের সঙ্গে চুক্তি করা যাবে না। এর সরাসরি প্রভাব পড়বে রাশিয়া ও চীনের সম্পর্কে। অর্থাৎ কূটনৈতিক ভারসাম্য আগেই সীমিত করে দেওয়া হয়েছে। এই সব কিছুর মধ্যে বিএনপি সরকার গঠন করবে, উন্নয়নের কথা বলবে, স্থিতিশীলতার কথা বলবে, কিন্তু বাস্তবে তারা কতটা স্বাধীন সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। এখন প্রশ্ন উঠছে আরেক জায়গায়, এই ফলাফল কি সবাই মেনে নেবে? বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোট। তাদের অনেক হেভিওয়েট প্রার্থী হেরেছেন, ভোটের ব্যবধান কম বেশি হতে পারে, কিন্তু রাজনৈতিক বাস্তবতা স্পষ্ট, জনরায় তাদের পক্ষে যায়নি। এরই মধ্যে বাতাসে ভাসছে ভোট ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ। ফলাফল স্থগিত, বিলম্ব, মিডিয়ার আগাম ঘোষণার প্রশ্ন। এই অভিযোগগুলোরও তদন্ত হওয়া দরকার, প্রশ্ন তোলার অধিকার আছে। কিন্তু এখানেই একটি ভয়ঙ্কর রেখা আছে। যদি এই অভিযোগ রাজপথে রূপ নেয়, যদি ফলাফল পুরোপুরি প্রত্যাখ্যান করা হয়, যদি নির্বাচনকে অবৈধ ঘোষণা করে অচল অবস্থার পথে হাঁটা হয়, তাহলে বাংলাদেশ আর রাজনৈতিক বিতর্কে থাকবে না, ঝুঁকে পড়বে অরাজকতায়। ক্ষমতায় যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কিন্তু এই ক্ষমতা কোনো আরামদায়ক চেয়ার নয়। ডক্টর ইউনূস রেখে গেছেন শর্ত, কাঠামো আর সংস্কারের চাপ। গণভোটের রায় বিএনপির হাত বেঁধে দেবে। সংসদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও একক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে না। অর্থনীতিতে আছে ঋণের বোঝা, পররাষ্ট্রনীতিতে আছে চুক্তির ফাঁদ। কাজে যোগ করতে হবে বিরোধী দলকে, তাই তাদের রাষ্ট্র চালাতে হবে সীমাবদ্ধতার ভেতরে। অর্থাৎ সরকার গঠন মানে স্বস্তি নয়, ক্ষমতায় গেলেও বিএনপির সামনে পথ কঠিন। এই নির্বাচন সংবিধান মেনে হয়েছে, কিন্তু গণভোট কি সংবিধান মেনে হয়েছে? না, হয়নি। বাংলাদেশের বিদ্যমান সংবিধানে গণভোটের কোনো বিধান নেই। সেই কারণে এই গণভোট ছিল সম্পূর্ণ অবৈধ। অন্তর্বর্তী সরকার সংবিধান মেনে চলার এবং সংবিধান রক্ষার নামে শপথ নিয়েছিল, অথচ গণভোট আয়োজনের মাধ্যমে তারা নিজেদের শপথই ভঙ্গ করেছে। বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এই সাংবিধানিক ক্ষমতা বলে বিএনপি শুধু জুলাই সনদকে প্রত্যাখ্যান নয়, বরং চাইলে অন্তর্বর্তী সরকারের সকল
সকল অবৈধ কার্যক্রমকেও অসাংবিধানিক ঘোষণা করতে পারে, তাদের সাংবিধানিক লঙ্ঘন এবং অবৈধ কর্মকাণ্ডের বিচারও সম্পন্ন করতে পারে। সংবিধান অনুযায়ী জনপ্রতিনিধিদের হাতেই চূড়ান্ত ক্ষমতা, কোনো অবৈধ গণভোটের হাতে নয়। হয়তো সেই কারণেই অন্ততপক্ষে 7 থেকে 8 জন উপদেষ্টা এখন তাদের কোনো হদিস নেই, গতকাল তারা ভোট দিতেও যাননি। অনেকে বলছেন তারা দেশের বাইরে চলে গেছেন, কারণ তারা মনে করছেন বিএনপি এই কাজ করতে পারে। বিএনপি মূলত জুলাই সনদের বিরোধী অবস্থান থেকে এসেছে, তাদেরকে চাপ প্রয়োগ করে এবং এই প্রক্রিয়ায় যুক্ত হতে হয়েছে বা যুক্ত করা হয়েছিল এবং সম্মতি দিতে বাধ্য করা হয়েছিল। ইউনূস সরকারের একতরফা সিদ্ধান্তের মুখে বিএনপি পরিস্থিতির শিকার হয়েছে, স্বেচ্ছায় এই পথ বেছে নেয়নি বলে অনেকে মনে করছেন। তাদের নিজস্ব নির্বাচনী ইশতেহার এবং 31 দফা সংস্কার কর্মসূচি রয়েছে। এই কর্মসূচি বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ ইউরোপীয় মানের একটি আধুনিক রাষ্ট্রে পরিণত হওয়ার কথা যদি তারা করতে পারে। বিএনপির মূল রাজনৈতিক দর্শন হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই আদর্শিক ভিত্তিতেই দলটি গড়ে উঠেছে এবং দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে। অথচ জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশী জাতীয়তাবাদ শব্দটিকে সংবিধান থেকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। এটি বিএনপির মূল আদর্শিক ভিত্তির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। তারা কি তাহলে নিজেদের আদর্শ বিরোধী এই সনদকে বৈধতা দিতে আত্মঘাতী কাজ করবে? আওয়ামী লীগকে দমন করতে গিয়ে 1972-এর সংবিধানকে বাদ দিতে গিয়ে তারা কি এই নিজেদের জাতীয়তাবাদী অবস্থান থেকে সরে আসবে? জুলাই সনদে যেসব বিষয়ে বিএনপি দ্বিমত পোষণ করেছে এবং নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে মৌলিক রাজনৈতিক নীতি এবং আদর্শগত বিষয়াবলী। তারা বাংলাদেশী জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র রাখতে চেয়েছিল, যা জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়নি। এই মৌলিক বিষয়গুলোতে তাদের অবস্থান স্পষ্ট করেছিল তারা। গণভোটের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় মোট ভোটারের মাত্র 37.6% হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে, এটা সরকার দাবি করছে, কিন্তু এটা অনেক 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 নিচে এই সংখ্যাটা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এরকম কম অংশগ্রহণে কোনো গণভোট কার্যকর হওয়ার কথা নয়। যুক্তরাজ্যে, স্কটল্যান্ডের ক্ষেত্রে 51.6% মানুষ হ্যাঁ বললেও মোট ভোটারের 32.9% হওয়ায় সেটি কার্যকর হয়নি। বাংলাদেশের ক্ষেত্রেও একই যুক্তি প্রযোজ্য। রাজশাহী 4 আসনে 244% ভোট পড়ার মতো গাণিতিক অসম্ভবতা প্রমাণ করে যে পুরো গণভোট কারচুপির শিকার। নেত্রকোনার বিভিন্ন আসনে হ্যাঁ ভোটের মোট সংখ্যা ভোটারের চেয়ে বেশি দেখানো হয়েছে। এমন পরিস্থিতিতে এই গণভোটের কোনো নৈতিক বা আইনি বৈধতা নেই। বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতার অধিকারী। সাংবিধানিক ক্ষমতা বলে তারা নিজেদের ইশতেহার এবং কর্মসূচি অনুযায়ী সংস্কার এগিয়ে নিয়ে যেতে পারে। জুলাই সনদের মতো একটি বিতর্কিত এবং কারচুপির শিকার গণভোটের রায় বাস্তবায়নে তাদের কোনো বাধ্যবাধকতা নেই, বরং তাদের দায়িত্ব হচ্ছে সংবিধান এবং জনগণের প্রকৃত মতামত অনুযায়ী দেশ পরিচালনা করা। যদি তারা করতে চায়, অন্তর্বর্তী সরকারের অবৈধ গণভোট আয়োজনের মাধ্যমে সাংবিধানিক লঙ্ঘনের পর বা সংবিধান লঙ্ঘনের পর বিএনপি সরকার এই বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত নিতে পারে। সর্বোচ্চ আদালত যদি এই গণভোটকে অসাংবিধানিক ঘোষণা করে, তাহলে জুলাই সনদ বাস্তবায়নের যৌক্তিকতা থাকবে না। এমনকি আদালতের সিদ্ধান্ত ছাড়াই বিএনপি তাদের সাংবিধানিক ক্ষমতা বলে নিজেদের ইশতেহার অনুযায়ী দেশ পরিচালনা করতে পারে। বিএনপির রাজনৈতিক অবস্থান এবং আদর্শিক ভিত্তি বিবেচনায় জুলাই সনদ বাস্তবায়নে তাদের জন্য আত্মহত্যা শামিল হবে, কথা বলাই বাহুল্য। কারণ বিএনপি তো আসলে যখন তারেক রহমান দেশে ফেরার পর থেকে নির্বাচনের 2 দিন আগ পর্যন্ত বা 3 দিন আগ পর্যন্ত গণভোট নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি, এবং আমরা দেখেছি যে গণভোট অপ্রয়োজনীয় বলে তিনি বিভিন্ন জায়গায় বলেছেন, বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন। সুতরাং তার কোনো বাধ্যবাধকতা নেই বা তার দলের কোনো বাধ্যবাধকতা নেই এই গণভোটকে বৈধতা দেওয়া। তাদের কাছে এখন সুযোগ রয়েছে নিজেদের প্রতিশ্রুতি অনুযায়ী দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। 62.4% ভোটার যে গণভোটকে হ্যাঁ বলেনি, সেই জনমতের প্রতিফলন করাই উচিত বিএনপির নতুন সরকারের। যদি না করে, সেটা বিএনপির জন্য কত বড় ভয়াবহ হতে পারে আমরা কিছুদিন পরে সেটা বুঝতে পারবো। এবং ইউনূস যে একটা ভোট পাকাচ্ছে এই গণভোট নিয়ে, সেটাও বিএনপি নিশ্চয়ই বুঝতে পারছে। কিন্তু বিএনপি কি করবে সেটা বিএনপির ব্যাপার, আমরা তো আর বিএনপিকে বলে দিতে পারবো না। তবে আমাদের আশা করতে তো দোষ নেই, তাই না? আওয়ামী লীগকে শাস্তি দিতে গিয়ে 1972 সালের সংবিধানকে কবর দিতে গিয়ে বিএনপি যদি আবারও মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়াতেই পারে।